আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রকিবুল এডুকেশন বিডি। বাংলা ব্যাকরণের স্পেশাল ক্লাস 3-এ আপনাকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে শেখাবো সাধু ও চলিত ভাষা। তো তোমাদের যাদের সাধু এবং চলিত ভাষা নিয়ে অনেক সমস্যায় থাকো তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস, স্পেশাল ক্লাস 3, সাধু ও চলিত ভাষা। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সাধু ও চলিত ভাষার শব্দ চেনার উপায়। তো এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি সাধু ভাষা, বা প্রশ্ন আসে যে এর সাধু রূপ কোনটি বা এর চলিত রূপ কোনটি। তো আমরা দুটি টেকনিকের মধ্যে কিন্তু এটা খুব সহজেই শিখে ফেলতে পারি। টেকনিক নাম্বার 1, সাধু ভাষা শব্দের আগে আকার থাকলে চলিত ভাষা শব্দে হবে একার বা ওকার। আমি আবার বলতেছি, সাধু ভাষা শব্দ যদি আকার থাকে তাহলে চলিত ভাষায় হবে একার বা ওকার, আর যদি হিসিকার থাকে তাহলে হবে একার। তো আমরা এটি কিন্তু খুব সহজেই মুখস্থ করতে পারবো যে আকার থাকলে চলিত ভাষা সেটা হবে একার বা ওকার, আর হিসিকার থাকলে হবে একার। আর একটি টেকনিক হলো, সাধু ভাষার উচ্চারণ হবে দীর্ঘ এবং লম্বা, আর চলিত ভাষার উচ্চারণ হবে খুব তাড়াতাড়ি। তো আমরা এখন প্র্যাকটিসে যাই। আমি এখানে সাধু ভাষা এবং চলিত ভাষা দিয়ে দিয়েছি। তো প্রথমে হলো দেখিয়া। তো আমরা দেখতেছি আকার আছে, তো আমরা সূত্র বলছে আকার থাকলে কিন্তু অবশ্যই একার হয়, একার বা ওকার হয়। তো একার, দেখিয়া থেকে হবে দেখে, তো আকার দিয়ে একার দিলাম দেখে। তো আবার দেখতেছি যে খুলিয়া, আকার আছে, তো আকার থাকলে হবে একার, তো হলো খুলে। তারপরে আছে জুতা, জুতা থেকে আমরা ওকার দিলাম, আমি উপরে সূত্র দিয়েছি যে একার বা ওকার হবে। তো ওকার জুতা থেকে হয়, ওকার দিলে আমাদের হলো জুতো। তারপরে সুতা থেকে হবে সুতো, পূজা থেকে হবে পুজো অনুরূপ ভাবে। এরপর শুকনো বা শুকনা থেকে হবে শুকনো, বর্ণ থেকে হবে বুনো। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মুখস্থ করে নিও। যে দেখিয়া থেকে হবে দেখে, খুলিয়া থেকে খুলে। তো কেন হলো, কারণ শেষে আছে আকার, আকার থাকলে হয় একার, এই কারণে দেখিয়া থেকে দেখে আর খুলিয়া থেকে খুলে। এরপর হলো জুতা, জুতা থেকে আকার থাকলে কিন্তু একার বা ওকার হয়। তো আমরা দেখতেছি এখানে আছে জুতা, আকার আছে, তো হবে ওকার জুতো। এরপরে সুতা, সুতাতে কিন্তু আকার আছে, এই কারণে আমি এখানে দিয়েছি সুতো, অ্যান্সারটি হবে সুতো। এরপরে পূজা, আকার আছে, এরপর হলো পুজো। তারপরে হলো শুকনো বা শুকনা থেকে হবে শুকনো। এরপর হলো বর্ণ থেকে হবে বনো। এরপরের টেকনিক 2 নম্বর যে টেকনিকটি আমি তোমাদেরকে একটু আগে শিখেছিলাম, যে সাধু ভাষায় শব্দ দীর্ঘ বা লম্বা হবে, আর চলিত ভাষায় খুব তাড়াতাড়ি হবে। তো আমি এখানে দিয়েছি সাধু ভাষা, এই পাশে দিয়েছি চলিত ভাষা। তো আমরা তোমরা দেখতেছো এখানে আছে দেন নাই। তো দেন নাই কিন্তু অনেক উচ্চারণটা একটু দীর্ঘ হয়, দেখেন দেন নাই দীর্ঘ হয়, তো অ্যান্সার হবে দেননি তাড়াতাড়ি। ছুটিতে, দেখতেছো তোমরা যে ছুটিতে অনেক লম্বা হইতেছে, আর ছুটতে খুব তাড়াতাড়ি হইতেছে। এরপর হলো তিনি, তিনিটি কিন্তু বলতে আমাদের একটু সময় বেশি লাগে, কিন্তু সে বলতে খুব তাড়াতাড়ি হয়, এই কারণে তিনি এর চলিত রূপ সে। এরপর গৃহ থেকে ঘর অনুরূপ ভাবে, মস্তক থেকে মাথা হোক, শহীদ থেকে সাথে বা সঙ্গে, সরাইলে থেকে সারলে। তো তোমরা দেখতেছো যে সাধু ভাষায় অবশ্যই দীর্ঘ হবে, কিন্তু চলিত ভাষায় সেটি হবে খুব সংক্ষিপ্ত, মানে তাড়াতাড়ি। তোমরা এই উদাহরণগুলো দেখলেই বুঝবা ইজিলি ভাবে। তো এরপরে তোমাদের কিছু সাধু এবং চলিত ভাষা আমি তোমাদেরকে শেখাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো জ্যোৎস্না, জ্যোৎস্না দেখে হলো জ্যোৎস্না। তো এটি সকলেরই কনফিউশন হয়ে থাকে, তো আমি তোমাদের আজকে কনফিউশনটি দূর করে দেই। তোমরা অবশ্যই এই জ্যোৎস্নার ক্ষেত্রে কিন্তু শুধু বানানটার পার্থক্য, এখানে শুধু আছে দন্ত স, আর এখানে আছে স। তো তোমরা এটা কিভাবে মনে রাখবা, তোমরা মনে রাখবা ক খ গ ঘ ঙ। তো তোমরা যে বাংলা যে বর্ণগুলো আছে ক খ গ ঘ ঙ, যেটি আগে আসবে, দেখো স কিন্তু হয় আগে, তারপরে হয় দন্ত স, অনেক পরে হয় দন্ত স। তোমরা মনে রাখবা যে স যেটি আগে হবে সেটি হবে চলিত ভাষা, এই কারণে জ্যোৎস্না সটি কিন্তু ক খ গ এর মধ্যে আগে, আর দন্ত সটা হলো পরে, এই কারণে জ্যোৎস্নাটি হবে চলিত ভাষা, এবং সাধু ভাষা হবে জ্যোৎস্না। তোমরা এইভাবে মনে রাখতে পারো। এখানে আরেকটি ব্যাপার আছে রঙিন। তো রঙিনের ক্ষেত্রে এটা কিন্তু গ, আর এটা হলো উ। তো তোমরা দেখতেছো ওটা কিন্তু আগে, এই কারণে এখানে আগে হবে, আগেটা হলো চলিত ভাষা। এরপরে তোমরা এটি পড়ে নিবা, সদিশ হলে অত্যন্ত, পূর্বেই, আগেই, জন্য, জন্য, লিখা, লেখা। সাধু ভাষার শব্দে ইয়ং
গ এর স্থলে চলিত ভাষা কমল রূপ ব্যবহৃত হয়। গ্রহ সাধু রীতির শব্দ। মেঘ শব্দের আঞ্চলিক রূপের সৃষ্ট পদ্মরূপ মদের। সাধু ও চলিত রীতি। তো প্রথমে আমরা শিখব সাধু ভাষা। সাধু ভাষার পরিভাষা প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন থাকতে পারে সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির প্রচলন ছিল। তো প্রশ্ন থাকে কোন যুগে সাধু রীতির প্রচলন ছিল? তো অ্যান্সার হবে বাংলা গদ্যের প্রথম যুগে সাধু রীতির প্রচলন ছিল। তো আমরা এখন চলিত ভাষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শিখে নেই। চলিত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। প্রশ্ন থাকতে পারে চলিত ভাষা কাকে বলে? সাধারণ মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। তো প্রশ্ন আসে প্রমিত ভাষা কি? চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলে প্রমিত ভাষা। চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ। তো প্রশ্ন থাকে চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি বা অন্যতম বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে প্রমিত উচ্চারণ। এই প্রশ্নটিও আসে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। তো প্রশ্ন থাকে যে চলিত ভাষার প্রবর্তককে? অ্যান্সার হবে প্রমোদ চৌধুরী। তো আমরা এখন যে সালের প্রশ্নগুলো এসেছিল তোমাদের অ্যাডমিশন টেস্টে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা এখন সেগুলো টেস্ট করব। তো প্রথমে ছিল সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? আমরা একটু আগেই শিখছি। তো আমি তোমাদেরকে একটু পরে এক্সাম নেই। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। তো অ্যান্সারটি কিন্তু আমরা একটু আগেই শিখছি যে সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন। অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। তো এরপরে আমরা 2 নম্বরে যাই। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? তো আমরা একটু আগেই কিন্তু শিখছি বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? সেটা ছিল সাধু রীতি। উত্তর হবে ঘ। এবার আমরা 3 নম্বর শিখব চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে কি বলা হয় বা বলা হয়? এটা হবে প্রমিত ভাষা। আমরা কিন্তু একটু আগেই শিখছি। অ্যান্সারটি হবে খ প্রমিত ভাষা। আমরা 4 নম্বরে যাই কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? তো আমরা একটু আগেই শিখছি চলিত ভাষার বৈশিষ্ট্য হলো প্রমিত উচ্চারণ। তো 4 নম্বরে অ্যান্সারটি হবে প্রমিত উচ্চারণ। তো আমরা 5 নম্বরে যাই কোন লেখক চলিত ভাষাকে মান আদর্শ রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন? আমরা কিন্তু একটু আগেই শিখছি। অ্যান্সারটি হবে গ প্রমোদ চৌধুরী। তো আমরা 6 নম্বরে এখন যাব কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? তো এর অ্যান্সার হবে গ কলকাতার ভাষা। কলকাতার ভাষাটাকে কিন্তু কেন্দ্র করে চলিত ভাষা গড়ে উঠেছে। তো 7 নম্বরে নিজের কোনটি সাধু রীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়ে আসিল সবখানে। চলিত ভাষার মধ্যে পার্থক্য। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য কোনটি বা কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য। তো আমরা এখন পার্থক্যগুলো মুখস্থ করে নিব। তোমরা খাতা কলমে এগুলো নোট করে রাখতে পারো। সাধু ও চলিত ভাষার রীতির মধ্যে পার্থক্য। রীতিটাই হলো কিন্তু ভাষা। তো আমি এই পাশে দিয়েছি সাধু ভাষা, এই পাশে দিয়েছি চলিত ভাষা। সাধু ভাষার 1 নম্বর বৈশিষ্ট্য হলো পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। অর্থাৎ সাধু ভাষার যে পদবিন্যাসটি সেটা কিন্তু সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, এটা কখনো পরিবর্তন হয় না। কিন্তু চলিত ভাষার যে পদবিন্যাস সেটি হলো পরিবর্তনশীল, সেটি বারবারই কিন্তু পরিবর্তন হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো সাধু ভাষার তৎসম শব্দবহুল গুরুগম্ভীর অভিজাত্যের পরিচায়ক। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে সাধু ভাষা কিন্তু প্রাচীন ভাষা। তো প্রাচীন জিনিসটি কি হয়? তৎসম। এখানে হলো তৎসম শব্দবহুল গুরুগম্ভীর অভিজাত্যের পরিচায়ক। আর চলিত ভাষা হলো তদ্ভব শব্দবহুল সংক্ষিপ্ত সহজবোধ্য শুধু লৌকিক রূপ আছে। তো সাধু ভাষার কিন্তু শুধু লৌকিক রূপ আছে কিন্তু এর মৌখিক রূপ নাই। আমরা জানি সাধু ভাষা শুধুমাত্র লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু কেউ সাধু ভাষা কথা বলে না। এরপরে হলো মৌখিক ও লৌকিক রূপ উভয় আছে। তো চলিত ভাষার কিন্তু মৌখিক এবং লৌকিক রূপ দুইটাই আছে, আর সাধু ভাষা শুধু লৌকিক রূপ আছে। 4 নম্বর হলো নাটক সংলাপ বক্তব্য এবং আলাপ আলোচনার অনুপযোগী বা আমরা বলতে পারি উপযোগী নয়। তো সাধু ভাষা কিন্তু নাটক সংলাপ বক্তৃতা বা আলাপ আলোচনা অনুপযোগী, যেটাকে বলা উপযোগী নয়। অপরপক্ষে নাটক সংলাপ বক্তৃতা আলাপ আলোচনা উপযোগী, সেটা হলো চলিত ভাষা। এরপর 5 নম্বর পার্থক্য হলো নামপদ ও ক্রিয়াপদকে দীর্ঘ করে, নামপদ ও ক্রিয়াপদকে সংক্ষিপ্ত করে। তো আমি একটু আগেই বলেছি যেটা দীর্ঘ হবে, যেটি আমাদের
যে বাক্যটি আমাদের উচ্চারণে একটু সমস্যা হবে, যেটি দীর্ঘ হবে, সেটি হলো কিন্তু সাধু ভাষা। আর চলিত ভাষা কিন্তু সবসময় সংক্ষিপ্ত হবে, মানে শর্টকাট, যেটা মানুষের জন্য বোধগম্য এবং সহজ। তো এই পার্থক্যগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই থাকে, তোমরা এই পার্থক্যগুলো পড়ে নিবা। তো আমি এখন প্রশ্নে যাব, তার আমি প্র্যাকটিসে যাই। প্রথমে হলো 1 নম্বর প্র্যাকটিস, বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসারে। তো আমি একটু আগেই বলেছি যে সাধু রীতিটি হলো বাংলা ভাষার সুনির্ধারিত ব্যাকরণ অনুসারে। তো অ্যান্সার হলো ক। 2 নম্বরে, কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। তো আমরা জানি সাধু ভাষার কিন্তু পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, এটি হবে অ্যান্সার ঘ, সাধু ভাষা। 3 নম্বরে যাই, ভাষার কোন রীতি পরিবর্তনশীল। তো আমরা জানি কিন্তু চলিত ভাষা, চলিত যে রীতিটি আছে সেই রীতি কিন্তু পরিবর্তনশীল, সাধু রীতি কখনোই পরিবর্তন নয়। তো অ্যান্সারটি হবে খ, চলিত রীতি। তো আমরা অ্যান্সারটি দেখে নেই, অ্যান্সার হলো খ, চলিত রীতি। 4 নম্বরে, চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য। চলিত ভাষার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য। তো আমরা জানি চলিত ভাষা কিন্তু পরিবর্তনশীল, তো অ্যান্সার হবে ক, পরিবর্তনশীল। 5 নম্বর, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়। তো আমরা একটু আগেই কিন্তু বলেছি যে সাধু রীতিতে কিন্তু তৎসম শব্দের ব্যবহার বেশি হয়, অ্যান্সার হবে খ, সাধু রীতিতে। আর চলিত ভাষা রীতিতে কোন কোন শব্দ ব্যবহৃত হয়, সেটি হলো তোমাদের তদ্ভব শব্দবহুল। তো আমরা এই কিন্তু আমি তোমাদের পার্থক্যের মধ্যে একটু ইম্পর্টেন্ট দেখে দিই। এই পার্থক্য 1 নম্বর পার্থক্যটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুইটির 1 নম্বর পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। এটি হলো সুনির্দিষ্ট, সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, এটা হলো পরিবর্তনশীল। এই তৎসম শব্দবহুল, এই প্রশ্নটিও আসে, এটা হলো তদ্ভব। এই প্রশ্নটি শুধুমাত্র লৌকিক রূপ ব্যবহৃত আছে, এটা মৌখিক উভয় রূপ আছে। আর এই প্রশ্নটি অর্থাৎ নামপদ ও ক্রিয়াপদকে দীর্ঘ করে, নামপদ ও ক্রিয়াপদকে কি করে সংক্ষিপ্ত করে। তো তোমরা অবশ্যই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার এই এই 1 2 3 4 এই 4টি পার্থক্য খুব ভালোভাবেই মনে রাখবে, কারণ এই 4টি পার্থক্য কিন্তু প্রতি বছরে প্রশ্ন আসে। আমরা এখন পরের পেজে যাই। তো পরের পেজে 8 নাম্বার প্রশ্ন, ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল। খ, চলিত রীতি। বাংলা সাধু ভাষা বলতে বোঝায়। তো সাধু ভাষা বলতে কি বোঝায়, সাধু ভাষা বলতে বোঝায় খ, অ্যান্সার তৎসম শব্দবহুল ভাষার রীতি। 10 নাম্বার, সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি। তো সাধু ভাষায় সব থেকে প্রাধান্য বেশি কোনটি, অ্যান্সার হবে ঘ, তৎসম। এরপরে 11 নাম্বার, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি। তো সাধু ভাষার বৈশিষ্ট্য কিন্তু আমরা একটু আগেই পড়েছি যে গরু গম্ভীর। 12 নম্বরে হলো কোন ভাষায় সাহিত্যের গভীর্য ও অভিজাত্যের প্রকাশ পায়। তো আমরা কিন্তু একটু আগেই পড়েছি যে সাধু ভাষায় কিন্তু বা সাহিত্যের গভীর্য ও অভিজাত্যের প্রকাশ পায়, তো অ্যান্সার হবে খ। এরপর 13 নাম্বার, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী। তো সাধু ভাষা কিন্তু নাটকে সংলাপে অনুপযোগী, কারণ নাটক সংলাপে কেউ সাধু ভাষা বললে সে নাটক সংলাপ কেউ দেখবে না, তো অ্যান্সার হবে ঘ। এরপর 14 নাম্বার, নাটক সংলাপে উপযোগী ভাষা কোন রীতি। তো আমরা নাটক সংলাপে আমরা চলিত ভাষাটাই সেই সবসময় শুনি, তো অ্যান্সার হবে খ, চলিত রীতি। বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি। তো সাধু রীতির বৈশিষ্ট্য কিন্তু হলো গ নাম্বার, সর্বনাম ও ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সাধু রীতি অবশ্যই সর্বনাম ও ক্রিয়াপদের যেটা গঠন পদ্ধতি সেটা কিন্তু মেনে চলে। 16 নাম্বার, সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে। তো আমরা একটু আগেই বলেছি যে সর্বনাম এবং ক্রিয়াপদের কিন্তু সবসময় পরিবর্তন ঘটে। এরপরে হলো সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কি। তো সাধু এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য কিন্তু খ, ক্রিয়াপদ এবং সর্বনাম পদের রূপে। তো আমরা এই প্রশ্নটি অবশ্যই ভালো করে মুখস্থ করব, কারণ এই প্রশ্নটি অনেক বছর এসেছিল। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কোনটি, ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে, অর্থাৎ ক্রিয়াপদ আর যে সর্বনাম যে পদ আছে তার রূপে কিন্তু এর পার্থক্য। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, অ্যান্সার হবে খ, সাধু রীতিতে, ভাষা রীতিতে। এরপর 16 নম্বরে, সাধু ও চলিত রীতির অভিন্ন রূপ ব্যবহৃত হয় কোথায়। সাধু এবং চলিত অভিন্ন রূপ ব্যবহৃত, অ্যান্সার হবে অব্যয়। তো এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না, কোন পদটি দীর্ঘরূপ হয় না। তো সাধু রীতিতে কিন্তু অব্যয় পদটি দীর্ঘরূপ হয় না, এছাড়া বিশিষ্ট সর্বনাম ও ক্রিয়াপদের দীর্ঘরূপ হয়, একমাত্র হয় না অব্যয় পদে। চলিত ভাষায়
নিম্নের কোন রূপটি সংক্ষিপ্ত হয়? চলিত ভাষা কোন রূপটি সংক্ষিপ্ত হয়? তো চলিত ভাষার ক্ষেত্রে কিন্তু অনুসর্গ সবসময় সংক্ষিপ্ত হয়। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয় গ, চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? তো আমরা জানি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় গ হলো তৎসম সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি।